গণতন্ত্র ও মানবাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি আর ব্যাংকিং খাতের লুটপাটে অর্থনীতির যখন বেহাল দশা, তখনই ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনে পতন ঘটে হাসিনা সরকারের। আকাশচুম্বী প্রত্যাশা পূরণে অনেকটা শূন্য হাতে 2024-এর 8 আগস্ট রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আমি সংবিধানের রক্ষণ সমর্থন। সময়ের পালা বদলে শীত শেষে প্রকৃতিতে এখন চৈত্রের দাপট। গেল 8 মাসে কেমন ছিল বাংলাদেশ, কতটা সুখে আছেন খেটে খাওয়া মানুষেরা? গত রমজানে পেঁয়াজের কেজি যেরকম আমরা 350-400 টাকা খেয়েছি, এই রমজানে আমরা দেখেছি যে 45 টাকা কেজি আমরা খাচ্ছি। বিভিন্ন সবজির দাম কম, আগের থেকে ভালোই আছে। চলাফেরা রাস্তাঘাট খুব ভালোই ভাইতাছি, আলহামদুলিল্লাহ। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল উদ্বেগজনক। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে দেশ জুড়ে দেখা যায় মব কালচারের দৌরাত্ম্য। বর্তমানে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছুটা কমেছে সেই দৌরাত্ম্য। গত 8 মাসে অগ্রগতি আছে, কিন্তু সেই অগ্রগতি পুরোপুরিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার মতো অগ্রগতি এখনো হয়নি। অন্যদিকে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দের 6 দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। তদন্ত শেষে 23 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সারা দেশে প্রায় 1,500 মামলা দায়ের করা হয়েছে। এর মাঝে হত্যার অভিযোগে করা হয়েছে ৬৬টি মামলা। আর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা 324টি। আর জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা সহ বেশ কয়েকটি মামলার চার্জশিট প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। তবে সামাজিক ক্ষেত্রে অস্থিরতা থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে আর্থিক খাতে। 8 আগস্ট একটি ভঙ্গুর অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতে সংস্কার সহ বাণিজ্য সহজ করার নানা উদ্যোগের ফসল খানিকটা রাশ টানা গেছে মূল্যস্ফীতির। আর মার্চে দেশে রেমিটেন্স এসেছে রেকর্ড $3.29 বিলিয়ন। 8 মাসে রপ্তানি আয় $37.19 বিলিয়ন। একই সময়ে ঠেকানো গেছে রিজার্ভের পতনও। খুবই রুগ্ন অবস্থায় ছিল অনেকগুলো ব্যাংক, এটাতে তো কোনো সন্দেহ নেই। সেই ধরনের রক্তক্ষরণটা আমি মনে করি যে অধিকাংশেই এখন এটা কমেছে। শৃঙ্খলা ফেরার ক্ষেত্রে এক ধরনের সাফল্য গত 8 মাসে তৈরি করতে পেরেছেন বাংলাদেশ ব্যাংক। অ্যান্তনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সংকট সমাধানে দিয়েছে ইতিবাচক ইঙ্গিত। এছাড়া চলতি বছর মার্চের শেষ দিকে ডক্টর ইউনূসের চীন সফর ছিল গুরুত্বপূর্ণ। আর বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠককে কূটনীতিতে ইউনূস সরকারের বড় সফলতা বলে মনে করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারত এবং বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকের মধ্য দিয়ে আমার ধারণা একটা নূতন যাত্রাপথ তৈরি হয়েছে। ভারতকে যদি এখন ধরে নেই, তাহলে সারা পৃথিবীর সকল অংশীদার আমাদের যারা আছে, তারা কিন্তু ইতিবাচকভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছে। পতিত স্বৈরাচারের বিদায়ের পর জমে ওঠে রাজনীতির মাঠ। এবার ঈদকেন্দ্রিক রাজনীতি তার প্রমাণ। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে আসে নতুন নতুন দল। শুরু হয় শীর্ষ নেতাদের কথার লড়াই। মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে। সংস্কার ও নির্বাচন ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের রাজনীতির ইস্যুতে মৌলিক ঐক্য অটুট আছে বলে মত দেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে হয় রাজনীতিতে এই ধরনের বাহাস বা বিতর্ক আমাদের মতো দেশে থাকবেই। কিছুটা যেটাকে বলে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই টানাপোড়েন না থাকলে হয়তো আরো ভালো হতো। তাদের সকলের মধ্যে মৌলিক ঐক্যের কোনো সেভাবে হানি হয় নাই। সব মিলে দেশের বিগত 8 মাসকে ইতিবাচক বলে মন্তব্য করেন একাধারে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে নেট রেজাল্ট পজিটিভ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের আগের 6 মাস অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজশাহীর 8 জেলায় অপরাধের ঘটনা 13,216টি। আর 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা 8,818টি। গণ অভ্যুত্থানের আগের 6 মাসে হত্যা 150 হলেও পরের 6 মাসে বেড়ে দাঁড়ায় 241টি। ডাকাতি 60টি থেকে 20টি, আর দস্যুতা 57 থেকে হয় 64টি। এদিকে নারী ও শিশু নির্যাতনে অভ্যুত্থানের আগের 6 মাসে মামলা 919টি হলেও পট পরিবর্তনের পর মামলা হয়েছে 818টি। মামলা কমেছে ধর্ষণেরও।
তবে এই সময় উল্লেখযোগ্য হারে কমেছে অস্ত্র ও মাদক মামলা, ৬,২২২টি থেকে হয়েছে ২,৭৯৮টি। এর মধ্যে পাবনায় গাছ ফেলে ডাকাতি, সিরাজগঞ্জ রোডে রাজশাহীগামী বাসে ডাকাতি, জামাত নেতাদের গাড়িতে ডাকাতি ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। আমরা তাদের অস্ত্রের মুখে জিম্মি এবং অসহায়, এমনকি মনে হচ্ছিল যে আমরা যদি একটু দেরি করি আমাদেরকে মেরে ফেলবে। যে একটু দিতে চাচ্ছে না তাকে মারধর করে জোরপূর্বক জিনিসপত্র নিয়ে নেয় তারা। বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই, অর্থাৎ যাত্রী বেশি উঠতেছে, ওইটা ড্রাইভারের সরাই ওরা নিজেই ড্রাইভিং করতেছে, কাজ শেষ গাড়ি এক সাইডে ফেলাই দিয়ে চলে যাচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন ৫ই আগস্টের পর অস্থিরতায় পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না। বিক্ষুব্ধ জনতার হামলায় অনেক শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেকার হয়ে পড়েছেন কর্মীরা। তাদের মধ্যে কারো কারো অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা আছে। অপরাধ নিয়ন্ত্রণে সমাজে ধনী গরিব বৈষম্য নিরসন, ধনীদের কর অটোমেশন, বিভিন্ন ভাতা বাড়ানো সহ ন্যায্য মূল্যের দোকান বাড়ানোর তাগিদ তাদের। আমাদের জুট মিল বন্ধ, স্প্রিং অ্যান্ড কটন মিল বন্ধ, আমাদের ৩.৫ লক্ষের মতো তাঁত শিল্পের মধ্যে ১,২০,০০০ না ৩০,০০০ তাঁত বন্ধ হয়ে গেছে। মানুষ তো এখন বেঁচে থাকতে চায়, এখন বেঁচে থাকতে যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের সব মিলিয়ে যেটা করা দরকার, মানুষের প্রতি ভালোবাসা, তাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগ শোনা এবং কর্মসংস্থান করেই আইন শৃঙ্খলার কঠোর ব্যবস্থা। পুলিশ বলছে প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে অপরাধীরা, তাদের কর্মকাণ্ড রুখতে এক হয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী আর জনতা। যে জায়গাটাতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশিংকে আরও জোরদার করা। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে তার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি সাধারণ মানুষের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ। পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুত জাতীয় নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু জামাতের প্রকাশ্য অবস্থান, আগে গুরুত্বপূর্ণ সংস্কার, পরে নির্বাচন। প্রকাশ্যে দ্রুত জাতীয় নির্বাচনের বিরোধিতা করলেও আড়ালে ভোটের প্রস্তুতিতে সবচেয়ে অগ্রগামী জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, এরই মধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে তার দল। প্রার্থীগুলো আমরা প্রাথমিকভাবেই বাছাইটা করেছি, তফসিল ঘোষণা কাছাকাছি আসলে আমরা জোট সমঝোতা অ্যালায়েন্স কোথায় কি হয় এগুলো কাটছাট করে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন কেন্দ্রীয়ভাবে অফিস থেকেই দেবো। হচ্ছে দু একটা জায়গা কোনো বিশেষ কারণে হয়তো আমরা সেই শাখাগুলো এখনো কাউকে জানাইনি। হ্যাঁ, 90-র বেশি বাছাই হয়েই। জানা গেছে কর্মীদের গোপন ভোটে ঢাকার মিরপুরের একটি আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর খুলনা ৫ আসনে প্রার্থী হবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। সব প্রস্তুতি নিয়ে আগালেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। এই স্থানীয় নির্বাচনও যদি পরে হয় তাহলে নট আনলাইকলি সেই নির্বাচনে কাটাকাটি, দুর্নীতি, মাসেল শক্তি, রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে তারা ভাববে যে আমি যখন জিতে গেছি তো চেয়ারম্যান, মেয়র সব আমার লাগবে। বিফোর পার্লামেন্ট ইলেকশন স্থানীয় নির্বাচনটা আমরা আগে দাবি করেছি, তাই আমরা দুইটা ইলেকশনই, একটা স্থানীয় একটা জাতীয়, পরপর আমরা দাবি করেছি। তিনি আরও জানান, জোটবদ্ধ নির্বাচন করলে আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত। যে আমার দল জোট কি হচ্ছে, কয়টা আসন হচ্ছে, সবগুলোই কিন্তু কিছুটা অপেক্ষার জন্য সময় গুনছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাঙালির বর্ষবরণের অন্যতম নিদর্শন চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রার প্রস্তুতিতে মুখর চারুকলা অনুষদ প্রাঙ্গণ। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা মিলে তৈরি করছেন পুতুল, পালকি, মাছ, মুখোশসহ এই ভূখণ্ডের নানা সাংস্কৃতিক নিদর্শনের প্রতিকৃতি। এবার সাবেক শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই অংশগ্রহণে এটা হচ্ছে। ব্যাচমেটরা আছে, টিচাররা আছে, সবার সাথে ভালো লাগছে কাজ করতে পেরে।
একদিকে শোভাযাত্রার অবকাঠামো নির্মাণ, অন্যদিকে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জলরং, সরাচিত্র, মুখোশ, পুতুল তৈরি এবং বিক্রি। দিনরাত চলছে বিরামহীন প্রস্তুতি। আমরা এখানে সিনিয়র জুনিয়র সবাই আসি, আসলে আমাদের এটা একটা প্রাণের টানে আসি, হ্যাঁ, স্বেচ্ছাশ্রম দিই। আমরা তো আসলে মানুষের কল্যাণের জন্যই কাজ করি। মঙ্গল শোভাটা যত সুন্দর করা যায়, নান্দনিক করা যায়, সেটা নিয়ে আমাদের কাজ। চারুকলার শিক্ষক শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষও। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী না হয়েও এগুলো করতে এসেছি, পেইন্টিং করতে। বাংলাদেশিরা এই উৎসবকে সবাই সবার মতো করে উদযাপন করে। এখানে সব বর্ণ ধর্ম মিলে আমরা চাই এবারের এই যাত্রা শুভ হবে এবং সকলের জীবনে নিয়ে আসবে আনন্দের বন্যা। বর্ণিল এই শোভাযাত্রায় সবাইকে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছেন আয়োজকরা। সবাইকে বলবো যে আসেন, আমরা সবাই একত্রে একটা দিন কাটাই। আমাদের নতুন দিনগুলো, আগামীগুলো অনেক সুন্দর হোক। আমাদের সুন্দর চিন্তা নিয়ে আমরা বাংলা নববর্ষকে উদযাপন করি এবং আগামী বাংলা সনটা যেন আরো সুন্দর হয়, আরো মধুর হয়। এবারের শোভাযাত্রায় অংশ নেবে ২৬টি নৃগোষ্ঠীর সদস্যরা। নিজস্ব সাংস্কৃতিক উপকরণ উপস্থাপনের মধ্য দিয়ে শোভা বর্ধন করবেন ঐতিহ্যবাহী এই আয়োজনের। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঢল নামলে নাফ নদীতে বন্ধ হয়ে যায় মাছ শিকার। 7.5 বছর পর গেল ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। নোনা জলে নৌকা ভাসাতে পারলেও জেলেদের নতুন আতঙ্ক মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জিরো লাইন অতিক্রম করলেই আটক করে নিয়ে যাচ্ছে সশস্ত্র সংগঠনটি। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সেন্ট মার্টিনের কাছেই আমরা মাছ ধরছিলাম। ইঞ্জিন নষ্ট হওয়ার পর আমরা ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমায় চলে যাই। সীতারগুলার কাছ থেকে আমাদের 21 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 31 দিন পর জাল ও নৌকা রেখে আমাদের ছেড়ে দেয় তারা। সবশেষ মঙ্গলবার 11 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ধরে নেওয়া হয়েছে 139 জেলেকে। এদের মধ্যে ছাড়া পেয়েছেন 128 জন। আরাকান আর্মি আমাদের বলেছে, তোমরা আমাদের সাগরে মাছ ধরতে এসেছ কেন? মাছ ধরতে হলে বাংলাদেশ সরকারকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তা না হলে এভাবেই ধরে নিয়ে যাবে। জল ও স্থল মিলিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। জলসীমা অতিক্রম না করতে জেলেদের নানাভাবে সতর্ক করছে প্রশাসন। আরাকান আর্মির এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের সীমানায় এখন আমরা না যাই, যতদিন না পর্যন্ত আমাদের কোনো অফিসিয়াল কোনো সম্পর্ক আছে। এই পর্যন্ত আমরা যতজন জেলেকে ফিরিয়ে আনতে পেরেছি সেটি আমাদের বিজিবি এবং আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসের কারণে পেরেছি, তবে এটি কখনোই কাঙ্ক্ষিত না। আরাকান আর্মির ভয়ে এরই মধ্যে নাফ নদীতে মাছ শিকার বন্ধ করে দিয়েছেন অনেক জেলে। ডিবিসি নিউজ ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জে আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। এলাকাবাসীর দাবি, প্রতি শতক জমি 1 লাখ থেকে 1,20,000 টাকা হলেও সরকারিভাবে তা নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এখানের মূল্য হইল প্রায় 1.5 লাখ টাকা শতক। আমরা পাইতেছি 25,555 শতক। যে মৌজা বৃত্তিকারের 3 গুণ হারে তারা এই 25,555 টাকা দিয়ে দিয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, পতিত আওয়ামী শাসন আমলে তাদের জোর করে জমি অ্যাকোয়ার করতে বাধ্য করা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান সরকারের আমলে ন্যায্য মূল্য পরিশোধের দাবি তাদের। অভিযোগ উঠেছে, মালিকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাটি ভরাটের প্রাথমিক কাজ শুরু করেছে। এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হলেও প্রশাসন নীরব থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিছু কিছু প্রভাবশালী আছে, শক্তি প্রয়োগ কইরা আমরা যে অভিযোগটা তারা অমান্য কইরা তারা মাটি ভরাট করতেছে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, আমরা এর ন্যায্য মূল্য চাই। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, জোরপূর্বক নয়, একটি বিদেশি কোম্পানির থেকে মাটি ভরাটের কাজ পেয়েছেন তারা। পাওয়ার গেট এটা দিচ্ছে আপনার সিসি রে, মানে সিসি হলো চায়না একটা কোম্পানি। আমি চায়না কাছ থেকে খাসটা পাইছি, আমার এখানে জাস্ট খালি বালিটা ফিলিং করে দিলাম, তারা বিট বালিটা। এদিকে যারা বঞ্চিত হয়েছেন তাদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। এটা তো নিয়মিত দখল বুঝায় নিবে, দখল বুঝে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবে আর কি। অবশ্য ক্ষতিপূরণের সাথে এটা সম্পর্ক নাই,
দখলটা আগে বুঝে নেয় সরকার পক্ষে, ওই বাইজিস টাইম একই সাথে আসলে ক্ষতিপূরণটা হচ্ছে গিয়ে এলা শাখা থেকে রিসিভ করে। ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা আইনগাঁওবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। রূপ ও সম্পদের প্রাচুর্যের পাহাড়ি নদী জাদুকাটা। মেঘালয় থেকে উৎপন্ন নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে। তবে প্রশাসনের অবহেলায় বালু লুটেরাদের নজর পড়েছে এখানে। গেল কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে নদীর পাশাপাশি তীরবর্তী এলাকাতেও অবাধে চলছে বালু উত্তোলন। বোমা মেশিনের তাণ্ডবে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। ভাঙনে ঘাগড়া গ্রামের আরসিসি সড়কের প্রায় 250 মিটার এরই মধ্যে বিলীন হয়েছে। এছাড়াও জাদুকাটার তীরবর্তী গ্রামগুলোর অসংখ্য জমি, বসতঘর ও রাস্তাঘাট গেছে নদীগর্ভে। তাহিরপুরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানও হুমকিতে। তবে এরপরও থামানো যায়নি অবৈধ বালু উত্তোলন। বাধা দিলেও আসে হুমকি ধমকি। এই নদীটা একসময় ছিল 57 মিটার, এখন নদীর দিকে তাকালে মনে হয় একটা সাগর। এই সাগর তৈরির পিছনে একটা লুণ্ঠনকারী চক্র গড়ে উঠেছে। এলাকার মানুষ আমরা নিষেধ এবং বাধা দিলে আমরা মারপিট করতেছে। স্থানীয়দের অভিযোগ জাদুকাটা ধ্বংসের নেপথ্যে ভূমিকা ছিল বাদাঘাটের ইউপি সদস্য মুর্শিদ আলম রানুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ নিয়েছেন রানু মেম্বারের চাচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ। রানু মেম্বার নামে মনোর বাহিনী, সন্ত্রাস বাহিনী, কোটি টাকা সম্পদ আমার দুইবার আমাকে মারছে। তার চাচারে দেওয়া ব্যবহার করিয়া ওখানে লুটপাট করতেছে। 5 তারিখের পরে আওয়ামী লীগের সাথে আতাত করে এখানে সর্বদলীয় সিন্ডিকেট হয়ে গেছে। কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ যারা এখানে লুটপাট করতে পারে না, তারা আমার বিরুদ্ধে অপবাদ করে, যেহেতু আমি বাধা দিই। এইটাই হলো মূল ঘটনা। আমি এইসবে কোনো সময় জড়িত না। জাদুকাটা নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির দাবি প্রশাসনের। তবে পরিবেশ আন্দোলন কর্মীদের অভিযোগ কার্যকর পদক্ষেপ নেই। প্রশাসন নির্বিকার। প্রশাসনের কাছে গেলে তারা লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়, কিন্তু এরপরে আবার যেই সেই। এটা যদি বন্ধ না করা হয় তাইলে এই এলাকার জনপদ থাকবে না। নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে জাদুকাটা নদীতে। জাদুকাটাতে আমরা পার কাটার বিরুদ্ধে করে জিরো টলারেন্স। নদীর সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জাদুকাটার তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় শিগগিরই কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। গেল বর্ষায় ভয়াবহ বন্যায় ফেনীতে পানিবন্দী হয় 10 লাখের বেশি মানুষ। ভারতের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে বাঁধ ভেঙে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। প্রাণ হারান 35 জন, ক্ষয়ক্ষতি 2686 কোটি টাকারও বেশি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান সচেতন মহলের। ফেনীর মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি যাতে স্থায়ী সমাধান হয়। আমরা যেটা দেখছি যে প্রতি বছর ভাঙান হচ্ছে, আবার মেরামতের নামে এখানে লুটপাট করা হচ্ছে, অর্থের অপচয় করা হচ্ছে। বাঁধগুলো আংশিক মেরামত হলেও টেকসই সমাধান না হওয়ায় আসছে বর্ষায় ফের বন্যার শঙ্কা স্থানীয়দের। বর্ষাকালে ভারতের পানি আইসে আমাদের এই বেড়িবাঁধটা রাত্রে যদি ভাঙা, আমরা কি করব? যেভাবে বাঁধতেছে যদি কি করে টেকসই ভাবে যদি সুন্দরভাবে বাঁধে তাহলে আমাদের সমস্যা হবে না। বেড়িবাঁধের যদি মুহুরী নদীর মূল পয়েন্টটা যদি না বাঁধে, এই বাঁধটা টেকসই হবে না। অভিযোগও উঠে পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে ভারতের বিএসএফ বাঁধ কেটে দেয় ভয়াবহ রূপ নিয়েছিল বন্যা, যার একাংশ এখনও সংস্কার হয়নি। তবে 102টি ভাঙন পয়েন্ট মেরামতে চলছে প্রায় 21 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন। 96টি স্থানের ভাঙন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। 6টি স্থানে বড় ভাঙনের কাজ চলমান আছে। এর মধ্যে একটি বলার মুখে, যা নোম্যান্সল্যান্ডে আংশিকভাবে পড়েছে। নোম্যান্সল্যান্ডের কাজটি বিজিবিএসএফ চ্যানেল, যৌথ নদী কমিশন, অন্যান্য সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্পাদনের চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুহুরী, কহুয়া নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় 4635 কোটি টাকার একটি প্রস্তাব তৈরি হয়েছে, যা জমি অধিগ্রহণ সহ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। মাগুরা সদরের বেরুইল পলিতা ইউনিয়নে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সরকারিভাবে অনুমোদন পায় 2005 সালের 27 এপ্রিল। তারপর 1.5 যুগ পার হলেও নির্মাণ হয়নি অবকাঠামো না থাকলেও 2013 সাল থেকে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া।
বর্তমানে চিকিৎসক রয়েছেন 2 জন আর নার্স 3 জন, কিন্তু নিয়োগ পাওয়া চিকিৎসকরা জেলার বাইরে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী চক্রান্তে হাসপাতালটি আলোর মুখ দেখেনি। বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারি যে শুধু হসপিটাল বরাদ্দ দিয়েছে, তার নার্স আছে, ডাক্তার আছে, কিন্তু বাস্তবে আমরা কিছুই পাই না। সবকিছুই আছে, ডাক্তার বরাদ্দ, নার্স বরাদ্দ, মালামাল সবকিছু মাগুরাতে আসছিলেন। এখন আমাদের এটা কেন হইলো না এটা আমরা সম্পূর্ণভাবে জানি না। বেরুইল পলিতা ইউনিয়ন থেকে সদর উপজেলার দূরত্ব 30 কিলোমিটার হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এতে চিকিৎসা সেবা বঞ্চিত ইউনিয়নের বাসিন্দারা। আমাদের এইখানে কাছে কোনো হসপিটাল নেই, যার কারণে অনেক দূরে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার নার্স সবই যখন এইখানে আছে, বরাদ্দকৃত হসপিটালের বাস্তবায়ন হোক। সিভিল সার্জন বলছেন, নিয়ম অনুযায়ী হাসপাতাল নির্মাণের কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। আমরা ইতিমধ্যে আবারও পত্র লিখেছি এবং আমাদের মন্ত্রণালয় থেকে উত্তর আসছে যে পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়ার জন্য কাগজপত্র আবার পাঠাচ্ছি। এখানে যদি বিশ্বজা হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তাহলে এলাকার মানুষ সেবা থেকে খুবই উপকৃত হবে। বেরুইল পলিতাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল ভবনটি নির্মাণে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।